বিজ্ঞান সাধারণ ও অসাধারণ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান বিষয়ক কুইজ অনুষ্ঠান। গত অনুষ্ঠানে যারা অপেক্ষাকৃত ভালো করেছিল তাদেরকে আবার আমন্ত্রণ জানানো হয়েছে, সেই সঙ্গে কিছু নতুন প্রতিযোগীও। সবার সঙ্গে পরিচিত হয়ে যাক। আমি মোহাম্মদ সঞ্জিম জামান। আমি অর্জিতা দাস কথা। আমি রাফিউল তাহসিন ইসলাম। আমি সৈয়দ রিদওয়ানুর রহমান। আমি সিনান সাইফি রহমান। আমি মাশরাফুল হক অয়ন। আমি মুয়াজ বিন মাহবুব। আমি প্রচেতা মজুমদার। আমি মোহাম্মদ নাইফ আল হুদা। আমি অথয় গোস্বামী। আমাদের অনুষ্ঠানের 4টি পর্ব। প্রথম পর্বটির নাম হচ্ছে বিজ্ঞান সবখানে। সেটি আমরা আমাদের পরিচিত জগৎ, কিছুটা অপরিচিত জগৎ, সব জায়গার থেকেই আমরা একটা প্রশ্ন আনবো। 5টা প্রশ্ন থাকবে এখানে, প্রত্যেকটা 5 নম্বর করে পাবে। ভাগও করে দিতে পারি যদি একাধিকভাবে উত্তর দেয়। আমাদের প্রথম প্রশ্নটি, বরফ স্বচ্ছ জিনিস, পানীয় স্বচ্ছ জিনিস, বরফ স্বচ্ছ জিনিস, কিন্তু যখন তুষার পড়ে তখন চারিদিক সাদা হয়ে যায়। স্বচ্ছ জিনিসটা সাদা হয়ে যায় কেন? প্রচেতা। স্যার, বরফ যখন আকাশ থেকে পড়ে তখন সেটা খুবই ছোট ছোট পার্টিকেলসে থাকে। যখন আমরা তুষারকে মাইক্রোস্কোপে দেখি তখন দেখা যায় যে ওইটা একটা ক্রিস্টালাইজড আকারে থাকে। তাই সেই স্নোফ্লেকটা যখন একসাথে অনেকগুলো একত্রিত হয়, তাই তখন সেটার কি বলে ট্রান্সপারেন্সিটা কমে যায়, কারণ এটা ছোট ছোট অনেক পার্টিকেলস একসাথে থাকে, এই কারণে বরফ দেখতে সাদা লাগে। ঠিক আছে, অদ্য পর্যন্ত ঠিক আছে। ক্রিস্টালাইজ ক্ষুদ্র ক্ষুদ্র ক্রিস্টালগুলো জমে তুষারটা হয়, কিন্তু আলোটা কেন সাদা হয়? স্যার, আলোটা সাদা হয় কারণ হলো গিয়ে সেটার মধ্যে থেকে যখন লাইট চলে আসে তখন তুষারটা যেহেতু ছোট ছোট মাইক্রোস্কোপিক কণা, তাই সেটার মধ্যে সবগুলো আলোই শোষিত হয়, যার ফলে আলোটাকে সাদা লাগে দেখতে। উত্তর একেবারেই সঠিক, কিন্তু একটু ব্যাখ্যার দরকার আছে। সেটা যদি কেউ করতে পারে আমি সেটাও শুনতে চাই। যদি কেউ, কেন সাদাটা কেন হয়? স্যার, যখন নর্মাল পানিতে পানি সহ অনেক ধরনের জিনিসপত্র থাকে এবং যখন পানিটা ফ্রিজ হয় তখন ফ্রিজিংয়ের সময় তার ভিতর এয়ার মলিকুলস বা হাওয়া ট্র্যাপ হয়ে যেতে পারে। সো এই এয়ার মলিকুলগুলো ভিতরে সাদা সাদা পিগমেন্ট তৈরি করে এবং হচ্ছে না। আমার মনে হয় আমরা এখানেই থামি, প্রচেতাকে পুরো 5 নম্বরেই দিই। এটা অনেকগুলো ক্রিস্টাল ছোট ছোট থাকে, তার মধ্যে তল থাকে, ক্রিস্টাল তো তল দিয়ে বারবার প্রতিফলিত হয়, এই তল থেকে সেই তল, সেই তল থেকে এই তল, সেই সময় বিক্ষিপ্ত হয়, পুরো জিনিসটা স্ক্যাটার্ড হয়ে যায়। আলোটা স্ক্যাটার্ড হলে তার কালারগুলো বেরিয়ে পড়ে, যে 7 রঙের কালার, সেই 7 রঙ আবার একত্র হয়ে সাদা। কাজে আলটিমেটলি আমরা সাদা হিসাবে এটাকে দেখি, স্বচ্ছ আর দেখি না। আমরা পরের প্রশ্নে চলে যাই। যাদেরকে সাধারণত বুদ্ধিমান মনে করা হয় তারা ম্যামাল, মানুষ তার মধ্যে একজন, মানুষের কাছাকাছি আরও অনেকে বেশ ভালো বুদ্ধি দেখায়, কিন্তু ম্যামাল থেকে অনেক দূরের অক্টোপাস, তারও যথেষ্ট বুদ্ধি দেখা যাচ্ছে। তার বুদ্ধির কারণটা কি? তার বুদ্ধির কি সুবিধা তার আছে যে কারণে অক্টোপাস এমন কিছু পরিচয় দিতে পারছে? অক্টোপাস একেবারেই ভিন্ন একটা জিনিস, যেটা শামুক ঝিনুকের পর্যায়ে, মাছের পর্যায়ের জিনিস। সেখানে বুদ্ধির কারণটা কি? ডিফেন্স মেকানিজমে সাহায্য করে, তার তার নিজেকে প্রতিরক্ষা করার জন্য ব্যবহার করে। না, সেটা তো সব বুদ্ধিরই কাজ। এটা আমি অন্য কাউরে সুযোগ দেব যদি এখনো কেউ বলার থাকে। বুদ্ধিটা আসে কোত্থেকে তার? অক্টোপাসের বডি টু ব্রেইন রেশিও ম্যামালের কাছাকাছি, তাই তার বুদ্ধিটাও সেই পরিমাণ বৃদ্ধি পায়। কি কাছাকাছি? তার বডি টু ব্রেইন রেশিও, তার বডি যে ম্যাস, বডির ম্যাসের তুলনায় তার ব্রেইনের যে ম্যাস, এই দুইটার যে অনুপাত, সেই অনুপাতটা দেখা গিয়েছে যে অক্টোপাসের ক্ষেত্রে এটা ভিন্ন, এটা ম্যামালদের মতোই কাছাকাছি, ম্যামালদের কাছাকাছি। এই জন্য তার বুদ্ধিটাও এই একই। আর কোনো বৈশিষ্ট্য আছে তার স্নায়ুর? তার মোস্ট প্রবাবলি একটা সেন্ট্রাল কর্টেক্স থাকে, যেটা মলাস্কের। আমি মুয়াজকে আংশিক নম্বর দিচ্ছি এটার জন্যে। মুয়াজ 3 নম্বর পাবে। তার স্নায়বিক ব্যবস্থাটা যথেষ্ট ডেভেলপড, স্নায়ুর সংখ্যাও বেশি, তবে ডিস্ট্রিবিউশন আলাদা। সে কিন্তু তার যে কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম সেটা অত ডেভেলপ না। অধিকাংশই তার 8টা পা যে আছে, পায়ের ডিস্ট্রিবিউটেড, পাগুলো বুদ্ধিমান। আমরা যে মানুষের ঠাট্টা করে বলি যে তোর বুদ্ধি হাঁটুতে, ওর সত্যি সত্যি বুদ্ধি হাঁটুতে, সে পাগুলোতে। তো সে কারণে তার পাগুলো বুদ্ধিমান কাজ করতে পারে, বয়মের খুলতে পারে সে। এবং তাকে রিসেন্টলি দেখলাম যে একজন তাকে পিয়ানো বাজানো শিখিয়েছে, সে ছন্দে ছন্দে পিয়ানো বাজাতে পারে, এবং সে আরও বেশ কিছু বুদ্ধিমানের কাজ করতে পারে, ধাঁধা সমাধান করতে পারে অক্টোপাস। তাকে যদি পাজল দেওয়া হয়
সে ধাঁধা শিখতে পারে, সমাধান করতে পারে। অবাক করার মতো অনেকগুলো কাজ সে করতে পারে। তার 3 ভাগের 2 ভাগ স্নায়ু কিন্তু তার 8টা পায়ে ডিস্ট্রিবিউট করা থাকে, এবং তার মেমোরি বেশ উন্নত, কিন্তু অনেক কথা মনে রাখতে পারে। একটা ধাঁধা শিখলে সে কিন্তু পরে গিয়ে সেই ধাঁধাটা আবার সলভ করতে পারে। তো তার অসুবিধাটা হলো দুটা। একটা হলো যে তার আয়ু কম, কাজেই সে এটা অন্যদেরকে শেখাতে পারে না, ফ্যামিলি মেম্বারদেরকে ডেভেলপ। আরেকটা হলো যে তারা খুব একটা না, সামাজিক বুদ্ধিটা কম, তার দলে বলে চলে না, বড় একাকী থাকে। অক্টোপাস যেখানে আছে একেবারেই একাকী, অক্টোপাসের সাথে আর কাউরে দেখবে না তুমি। এটার কারণে নইলে সে আরও অনেক তুখুর কাজ করতে পারতো। শুধু বোধহয় বলেছিলাম 3 নম্বর, মুয়াজ বলেছিল বোধহয়, তাকে 3 নম্বর দেব তার স্নায়ুর সংখ্যা ইত্যাদির কারণে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। মহাশূন্যে এখন বর্জ্য নিয়ন্ত্রণটা একটা খুব বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো কেন মহাশূন্যের বর্জ্য নিয়ে আমরা এত বিচলিত হলাম মুয়াজ? কারণ আমরা প্রতি বছরই অনেক স্যাটেলাইট ধরনের জিনিসে আমরা মহাশূন্যে পাঠাচ্ছি, কিন্তু পাঠাতে পাঠাতে এটা পৃথিবীর অরবিটে স্টে করছে, এবং এখন নতুন কিছু পাঠাতে গেলে আমাদের অনেক ক্যালকুলেশন করতে হচ্ছে যে কোন দিক দিয়ে পাঠাবো। সো এই বর্জ্যটা যদি আমরা না সরাই, এক সময় পুরো পৃথিবীর অ্যাটমসফিয়ার ব্লক হয়ে যাবে, আমরা নতুন কিছু পাঠাতে পারবো না স্পেসে। ঠিক, তাদেরও একটা আছে, একটা পিরিয়ড আছে, তারা অরবিট ছোট হয়ে হয়ে শেষ পর্যন্ত জ্বলে যায়, কিন্তু সেটা আস্তে আস্তে হয়। কিন্তু আমরা পাঠাচ্ছি সমানে। আর কিছু কিছু জিনিস তো মানে উপগ্রহ বন্ডল হয়ে গেছে এখন, যেমন স্টারলিংক, হাজার হাজার ছোট 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 রিসার্চের অনেকগুলো পাঠাচ্ছি। আগে তো অল্প অল্প ছিল, মহাশূন্যটা অনেকটা পরিষ্কার ছিল। এখন আর্টিফিশিয়ালি এদেরকে টেনে নামানোর একটা ব্যবস্থা, সরানোর একটা ব্যবস্থা হয়তো করতে হতে পারে। মুয়াজকে 5 নম্বরে এটার জন্যে। আমরা পরের প্রশ্নে চলে যাই। আজকাল সবাই কিছু যদি সংরক্ষণ করতে হয়, বই সংরক্ষণ করতে হলে আমরা পিডিএফ ডিজিটাল করে ফেলি, মেমোরিতে নিয়ে আসি, তাহলে কিছুদিন থাকে। এটা সহজে নষ্ট, অন্তত 50-100 বছর 150 বছরে কিছু হবে না, এটা ধরে রাখতে পারি ভালো মেমোরিতে যদি রাখি। কিন্তু খুব বেশি ডিজিটালিও রাখা যাচ্ছে না। সত্যিকারের বই যেগুলো প্রাচীন, সেগুলো এখনও কিন্তু কাগজের বই প্রাচীন আছে। তাহলে আমরা ডিজিটালি কেন রাখতে চাই? যদি প্রাচীন বই কাগজেরগুলোই পাই, সেটাই যদি বেশি দিন টিকে, তাহলে ডিজিটালি কেন আমরা এটা করি? সঞ্জিত, ডিজিটাল বই রাখার অ্যাডভান্টেজটা তা হচ্ছে যে এটার প্রিজার্ভেশন, মানে এটা বহুদিন থাকতে পারবে, এবং এটির করাপশন রেটটা বা এটির ক্ষয় হয়ে যাওয়ার কোনো কিন্তু 1000 বছরের বই কিন্তু বই হিসাবেই আছে। 1000 বছরের মানে ডিজিটাল যতদিন থাকতে পারতো ততদিনও থাকে না, ডিজিটালেরও একটা ক্ষয় আছে। কিন্তু আমরা সেই পথে যাই না কেন? জি, ডিজিটাল বই রাখার একটি সুবিধা হচ্ছে যে এটিকে আমরা পরে এডিট করতে পারবো, এবং মানে না, সেটা বড় কথা না, আমি কনজারভেশনের কথা বলছি। সিনান, ডিজিটাল বই সবখান থেকে অ্যাক্সেসিবল। আমি একটা কাগজের বই তো শুধু একটা মানে মিউজিয়ামে গিয়ে আমাকে পড়তে হবে, অনেক করতে। কেন মিউজিয়ামে হবে? আমি যদি আমার বাড়িতে কাগজের বই রেখে দিই? যদি প্রাচীন বই হয় সেটা তো অনেক না, মূল্যবান। প্রাচীন মানে আমার জন্য প্রাচীন, আমার ছোটবেলার বইটা যদি রেখে দিই। আবার দিচ্ছি অয়ন। মেইনলি আমরা যখন বইটা রাখি তখন হচ্ছে আমাদের বর্তমানে যারা মানুষ ও আগের কালে মানুষ হচ্ছে তাদের মনে রাখার ক্ষমতাটা বেশি ছিল। মানে ধরেন আমি একটা বই রাখলাম, সেটা হচ্ছে তারা খুঁজে বের করতে পারতো যে এখানে রাখছি। কিন্তু আমরা যখন আমরা এখন ডিজিটালের যুগে বসবাস করতেছি, আপনি নিজেও জানেন যে আমার বাসায় বই পরিমাণ খুবই কম, কাগজের বইয়ের পরিমাণ খুবই কম। এখন আমরা যা লাগে সবই অনলাইন থেকে ডাউনলোড করে মোবাইলে রাখি, মোবাইল বা ডিভাইসে রাখি। তো ডিভাইসে হচ্ছে যখন আমাদের প্রয়োজন হয় আমরা জাস্ট সার্চ করে ওইখান থেকে পড়ে নিতে পারি। ব্যাপারটা ওটা না। আমি যদি মিউজিয়ামের মতো রাখি তাহলে আমি বইটাই রাখবো। বই যদি আমি বইয়ের মতো করে রাখি, কাগজের বই যদি রাখি, কাগজের বই এখনও প্রচুর আছে, ভবিষ্যতেও থাকবে। আমি যদি মিউজিয়ামে রাখি, এটা 1000 বছরও আমি রাখতে পারবো, কিন্তু সেখানে অনেক কিছু কন্ট্রোল আমাকে করতে হবে। কিন্তু আমি যদি আমার দৈনন্দিন অবস্থায় রাখি, তাহলে এটা প্রথমে উইয়ে খেয়ে ফেলবে, 2 নম্বর হচ্ছে একটু হলে, হিউমিডিটি হলে আঠাটা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, অনেক কিছু হবে। সেক্ষেত্রে আমার স্টিকে রাখা ভালো, আমার মেমোরিতে রাখা ভালো। আর যদি আমরা রিয়েলি সংরক্ষণ করতে চাই, তাহলে 1000 বছরের জন্য, তাহলে আমাকে কাগজের বই হিসাবে রাখতে হবে। এবং সেটা কাগজ কিন্তু চীনের প্রথম লেখা 3000 বছর আগের বই
এখনও আছে। যদি আমি এটাকে সিডি আকারে রাখতাম, সিডি যখন প্রথম আসছিল ইতিমধ্যেই হয়তো আমি ওটা হারিয়ে যেত, এটা নষ্ট হয়ে যেত, কিন্তু কাগজটা আছে। কিন্তু এটা তো আমরা প্রত্যেকে করতে পারবো না, সেই জন্যেই আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের এই পর্বের শেষ প্রশ্ন, যে আধুনিক যত রকমের বাতি আছে সবচাইতে বেশি পপুলার হচ্ছে এখন সাধারণ ব্যবহারের জন্য এলইডি। এই এলইডি জিনিসটা কি এবং তার সুবিধাটা কি? মস এলইডি হচ্ছে মূলত লাইট এমিটিং ডায়োড। এখন এলইডিতে আমরা মূলত সাদা এলইডি ইউজ করি না, আমরা মূলত 3টা এলইডি ইউজ করি, রেড, গ্রিন, ব্লু। এখন এর সুবিধা হচ্ছে রেড, গ্রিন, ব্লু এই 3টা কালার ইউজ করে আমরা সব ধরনের কালার প্রডিউস করতে পারি। এটার অ্যাডভান্টেজটা কি? এটা অ্যাডভান্টেজটা হচ্ছে এটা পাওয়ার এফিশিয়েন্ট, এখানে পাওয়ার কম খায়, এবং এটা হচ্ছে যে আগে যে বাল্বটা ইউজ করা হতো নাইট্রোজেন বাল্ব, যেটা টমাস এডিসন আবিষ্কার করেছিলাম, সেটা হচ্ছে একটা গ্যাস ইউজ করা হতো। না, ওটার কথা বলতে হবে না, ওটা হচ্ছে সাংঘাতিক ইনএফিশিয়েন্ট, আর কিছু নাই। সো মাঝখানে আরও অনেক কিছু হয়েছে, মাঝখানে টিউব লাইট ইত্যাদি হয়েছে, কিন্তু এলইডির কোনো তুলনা হয় না। এলইডি অত্যন্ত এফিশিয়েন্ট, খুবই কম পাওয়ার ইউজ করে। এবং অসুবিধা হলো যে এলইডি জিনিসটা ছোট, অনেকগুলো একত্র করে হয়তো করতে হয়, ঝামেলা আছে, কাজে সব কাজ এলইডি দিয়ে হয়ও না। কিন্তু এলইডি বিদ্যুৎ খরচ বাঁচাতে গেলে এলইডি একমাত্র সমাধান। মজ 5 নম্বর পাবে এটার জন্যে। আমরা পরের পর্বে চলে যাচ্ছি, যেখানে ইতিহাসের কথা আমাদেরকে পেছনে যাব। 1940 সনের একটা বিরাট আবিষ্কার হয়েছিল, আর্কিওলজিকে বদলে ফেলেছে, এটা প্রত্নতত্ত্বকে একেবারে চেঞ্জ করে দিয়েছে। সেটা হলো কার্বন ডেটিং পদ্ধতি। কার্বন ডেটিং পদ্ধতিটা কবে কিভাবে হয়েছিল? যে আর্কিওলজিক্যাল এভিডেন্সটা পাওয়া গেছে ওখানে কার্বনের ডেট, কার্বনের আইসোটোপ, কার্বন তো রেডিও অ্যাক্টিভ আইসোটোপ আছে, সেই না, আইসোটোপ আমি ইতিহাসটাও জানতে চাইবো, ইতিহাসটা জানতে চাইবো স্যার। ইতিহাসটা ঠিক মনে নেই। আমি ইতিহাসটা একটু জানতে চাইবো, যে কিভাবে কি পরিস্থিতিতে এটা এসেছিল কার্বন ডেটিং। 1940-এ এটা আবিষ্কার হয়েছে। আমার মনে হয় না কেউ বলতে পারছে ইতিহাসটা। ইতিহাসের সঙ্গে ডিটেলসটা আসলে সেটা ঠিক আছে, কিন্তু আমাদের এখানে মেইনলি লক্ষ্যটা হলো ইতিহাসটা। এটা আসলে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট হিসাবে এসেছিল 1940-এ শিকাগো ইউনিভার্সিটি থেকে, আমেরিকার শিকাগো ইউনিভার্সিটিতে। ওনার নাম হলো উইলার্ড লিবি, উনি কেমিস্ট্রি প্রফেসর ছিলেন। উনি একটা থিওরাইজ করেছিলেন যে কসমিক রে, তখন তো কসমিক রে আবিষ্কার হয়ে গেছে, কসমিক রের একটা আয়োনাইজিং প্রপার্টি আছে, এবং কসমিক রে যখন কার্বনের মধ্যে বাতাসে কার্বন আছে, কার্বনের একটা নতুন আইসোটোপ সৃষ্টি করে, যেটা রেডিও অ্যাক্টিভ, কার্বন 14টা কসমিক রের কারণে বাতাসে আছে। তো উনি ভাবলেন যে বাতাসে যেহেতু আমরা নিঃশ্বাস নিই, যে কোনো জীব বাতাসের সঙ্গে বাস করে, কাজে জীবের দেহেও সেই রেডিও অ্যাক্টিভিটিটা আসবে। তখন উনি আরও গবেষণা করে দেখলেন যে জীবের দেহে সত্যি আছে, এবং তার সাথে নর্মাল কার্বনের রেশোটা ফিক্সড। এটাই পথ খুলে দিল, কারণ রেশোটা যখন ফিক্সড, মরে যাওয়ার পরে কিন্তু এটার সেই রেশো থাকবে না, কারণ কার্বন ঠিকই থাকবে, 12 ঠিকই থাকবে, 14টার যেহেতু রেডিও অ্যাক্টিভ, এটা ক্ষয় যাবে। এটা কতখানি ক্ষয় গেছে এটা দেখে আমি বলে দিতে পারবো, এটা কবে মরছিল, কবে মরেছে সেটা বলে দিতে পারবো। এটাই হলো কার্বন ডেটিং। আমরা কাউকে নম্বর দিতে পারলাম না এটার জন্য। এটা আসলে প্রথম লিবি করার পর এটাকে পরে পেটেন্ট করা হয়, এবং রেগুলারলি আর্কিওলজিতে এটা ব্যবহারের ব্যবস্থা করা হয়। তবে সব আর্কিওলজিতে এটা চলবে না। প্রথমত লিভিং থিং হতে হবে, একটা মৃতদেহের সাথে একটা জড়িত থাকতে হবে। আরেকটা হলো 30-40 হাজার বছর বা তারও চেয়ে কম হলে ভালো হয়, কারণ এটার হাফ লাইফটা ছোট, 5700 বছর হাফ লাইফ। এই জন্য আমরা পরেরটায় চলে যাই। চাঁদে যখন নীল আর্মস্ট্রং আর বাজ আলড্রিন আর কলিন্স গেলেন, এটা মানুষের ইতিহাসে একটা বড় ঘটনা। তারা যখন ফেরত আসলো, কেউ তাদেরকে অভিনন্দন জানাতে তাদের কাছে যেতে পারলো না। প্রেসিডেন্ট নিক্সন তাদেরকে ওয়েলকাম করলেন। সঞ্জীব, বলো কি প্রশ্নটা কি? প্রথমত আমরা জানি না যে আমাদের পৃথিবীর বাইরে কি কি জীবাণু রয়েছে, তো সেই কারণে যেহেতু তারা চাঁদে গিয়েছে এবং তারা সেখানে তাদের ইকুইপমেন্টসগুলো ব্যবহার করেছে, তো যদিও সেখানে বাতাস নেই, কিন্তু সেখানকার
সারফেস বা তার মাটি তারা টাচ করেছে। সো এই জন্য সেখান থেকে যে কোনো ধরনের মাইক্রো অর্গানিজম অথবা ভাইরাস অথবা ব্যাকটেরিয়া মানে যেগুলো আমরা জানি না সেগুলো তাদের গায়ের সঙ্গে লেগে মানে ফেরত আসতে পারে। এবং এই কারণে আমাদের মানে যখন ফেরত আসবে এবং তারা যখন বাকিদের সঙ্গে দেখা করবে, হ্যাঁ, তখন এগুলো ছড়িয়ে যেতে পারে। তো এই কারণে তাদেরকে একটা স্টেরিলাইজড কক্ষে রাখা হয়েছিল যেন তাদের থেকে কোনো মাইক্রো অর্গানিজম বাইরে না যেতে পারে এবং তাদেরকে ফার্দার টেস্ট করে দেখা যেতে পারে যে কি রয়েছে আসলে। পরের যখন সেকেন্ড টাইম গেল তখন কি হলো? পরীক্ষা করে দেখা হয়েছিল যে মানে স্টেরিলাইজ করলে আমরা সফলভাবে ব্যাকটেরিয়াগুলোকে মারতে পারছি। এরপর তাদেরকে ফেরত আনার পর 3 বা 4 দিনের জন্য রাখা হয়েছিল যেন তাদেরকে ভালোভাবে জীবাণুমুক্ত করা যায় এবং এটিকে পরে স্ট্যান্ডার্ডাইজ করা হয় যেন বারবার মানে পরেও যদি যাওয়া হয় তখনও এই একই পদ্ধতি ইউজ করা হয়। ঠিক আছে, সাজ্জিম আন্দাজটা ঠিকই করেছে, প্রশ্নটার আন্দাজটা ঠিক করেছে। আমি একটু আশ্চর্যই হলাম যে আন্দাজটা ঠিক করতে পেরেছে। 5 নম্বরেই পাবে। তবে যেটা একটু ভুল সেটা হলো যে প্রথমবার অনেক প্রোটেকশনের মধ্যে রাখা হয়েছিল, এমনকি প্রেসিডেন্টও তাকে কাচের বিদ্যুৎ দিয়ে তাকে রিসিভ করেছিল। কিন্তু পরে দেখা গেল যে যে আশঙ্কা করা হয়েছিল এটা না, তারা এমন কোনো জীবাণু করে নাই। দ্বিতীয়বার আর কিছু না, দ্বিতীয়বার সোজা এসে হ্যান্ডশেক করেছে। এরপর থেকে এটার আর এই ব্যাপারটা ছিল না। প্রথমবারেই যত প্রিকশনগুলো নেওয়া হয়েছিল আমাদের জন্য সবই অজানা ছিল, তখন একেবারে সবই অজানা ছিল। আমরা সঞ্জিমকে 5 নম্বর দেবো এটার জন্যে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। টেলিফোন উদ্ভাবিত হয়েছিল 1878 সালে, কিন্তু তখন টেলিফোন ছিল একটা ইন্টারকমের মতো, 2টা টেলিফোন, এই রুমে একটা এই রুমে একটা, বা এই বাড়িতে একটা এই বাড়িতে একটা, একই জনের 2টা, সে তার মধ্যে করতো। কিন্তু পাবলিকের জন্য টেলিফোন, যেটাকে আমরা এক্সচেঞ্জ বলি, প্রথম কিভাবে হলো এবং কিভাবে এটা ডেভেলপ করলো, প্রথম কিভাবে হলো ডেভেলপ করলো? নাইফ। টেলিফোনের আসলে আমাদের যে বর্তমানে যে টেলিফোন, এটা রেভলিউশনারি শুরু হয়েছে আপনার প্রায় 1980 সাল থেকে। 80 সালের পর থেকে আপনার সবচেয়ে মানে বাটন স্মার্টফোন, যেটা স্মার্টফোন আমাদের এসেছে আপনার এই যে অ্যাপেলের না, আমরা অনেক আগের কথা বলছি, 1878-এর পরে পরেই কিন্তু এক্সচেঞ্জ এসে গেছিল। তারপরে আপনার 1800 পরে আপনার যেটা রেডিও ওয়েবের মাধ্যমে আপনার করা হলো। আমি এক্সচেঞ্জের কথা বলছি, যাতে করে পাবলিক কথা বলতে পারে একজন একজনের সাথে। যাদের কাছে টেলিফোন আছে তারা যেন একজন একজনকে খুঁজে পায় এবং কথা। এর আগে কিন্তু এটা ছিল না। টেলিফোন আবিষ্কার হয়েছে কিন্তু পাবলিক কথা বলার ব্যাপারটা ছিল না। আমি চাচ্ছি যে পাবলিক কথা বলার জন্য কি ব্যবস্থা ছিল সেটা। এখানে কি ওয়্যারলেসের মানে ওয়্যারলেসের ব্যাপার না, এটা আমি এক্সচেঞ্জের কথা বলছি। মোয়াজ স্যার, এক্সচেঞ্জ এরকম মানে এক্সচেঞ্জ পদ্ধতিটা বলবো। এক্সচেঞ্জ পদ্ধতিটা ছিল একটা লাইক অফিস থাকতো, সেই অফিসে বিভিন্ন নাম্বার থেকে কল আসতো। এখন যে কল করছে সার কল তো অফিসে যেত, সেখানে একজন রিসিভার ছিল, মানুষ ছিল, সে মানুষটা দেখতো যে কোন নাম্বার, সে ওখান থেকে একটা পিন ছিল, পিনটা খুলে যে নাম্বার কল দিচ্ছে ওই নাম্বারে পিনে ঢুকিয়ে দিত। ওইখান থেকে তারা লাইক যোগাযোগ করতো, তখন তারা সরাসরি কানেক্টেড হয়ে যেত, তখন তারা যোগাযোগ করে কথা বলতো। এরপরে কি হলো? এরপর এটা অটোমেট করা হলো। কিভাবে? কম্পিউটারের মাধ্যমে। কম্পিউটার দরকার ছিল না। অটোমেটটা কিভাবে করা হলো কেউ যদি বলতে পারে? আমি মোয়াজকে নম্বর দেব, কিন্তু অটোমেট কিভাবে করা হলো? ঠিক আছে, আমরা মোয়াজ চমৎকার বলেছে। এই পর্ব আমরা আমাদের দেশেও দেখেছি এক পর্যায়ে, কিন্তু আমেরিকায় যেখানে টেলিফোন আবিষ্কার হয়েছে 1878 সালে, আর তার কয়েক বছর পরেই 1892-তে তোমার নিউ হ্যাভেন হলো কানেকটিকাট, নিউ হ্যাভেনে সে প্রথম এক্সচেঞ্জ হলো, যেখানে মোয়াজ যেভাবে বলেছে ওদেরকে বলতো হ্যালো গার্ল। কিছু মহিলাকে চাকরি দেওয়া হলো ওখানে, তাদেরকে বলা হ্যালো গার্ল। ওরা আমি যখন আমার টেলিফোনটা তুলবো সঙ্গে সঙ্গে ও এক্সচেঞ্জে যারা বসে আছে তারা দেখবে যে আমি আমার টেলিফোন তুলেছি। ওর একটা বাতি জ্বলবে, বাতি জ্বললে সে আমাকে বলে নাম্বার প্লিজ, তখন আমি বলবো যে আমাকে এই নাম্বারে লাগাও, তখন সে তার খুলে ও যেভাবে বললো সেই নাম্বারে এটা ঢুকিয়ে দিত, তখন আমাদের আলাপ হতো। এরপরে অটোমেটিক করলো ইলেকট্রো ম্যাগনেটো যন্ত্র দিয়ে। হ্যাঁ, ম্যাগনেট একটা গিয়ে একটাকে খুঁজে নিত, খুঁজে ওই কাজটা, মহিলার কাজটাই ইলেকট্রোম্যাগনেটে করে নিত। এবং সেটা আমরা কিভাবে করতাম? প্রথমে এসছে বাটন টিপে টিপে, এই যে 2 যদি হয় টাক টাক করে দিত, 3 যদি হয় টাক টাক টাক, এভাবে বাটন টিপে টিপে করা হতো প্রথমে। সেটাকে পরে রোটারি করা হলো, যেটা হতো
তোমরা সবাই দেখেছো, এরকম ঘুরে ঘুরে 3, 4, 9, 8 এইভাবে ঘুরে ঘুরে করা হতো, কিন্তু কাজ একটাই, ইলেকট্রোম্যাগনেট দিয়ে জিনিসটা করা হতো। পরে তো এটাকে কম্পিউটারাইজ করা হয়েছে, এখন জাস্ট চাবি টিপলেই হয়। তো আমরা মুয়াজকে এই নাম্বারটা দেব তার সেই নাম্বার প্লিজ বলতে পারার জন্য। আমরা পরের প্রশ্নে চলে যাই, ইতিহাসে। কে বলেছিলেন এই কথাটা? উনি একজন দার্শনিক, গ্রিক দার্শনিক। কেন বলেছিলেন? কে বলেছিলেন? বলেছিলেন উনি, এক নদীতে 2 বার পা ডুবানো যায় না। এটা কেন বলেছিলেন? কে বলেছিলেন? মনে হয় স্যার কে বলেছেন পারবো না, কিন্তু কেন বলেছিলেন এটা পারবো। হ্যাঁ বলো। কারণ তিনি খেয়াল করেছিলেন যে নদীর পানি সবসময় প্রবাহমান, সো যে পানিতে অলরেডি পা ডুবানো হয়েছে সে পানিতে আবার পুনরায় পা ডুবানো সম্ভব না, কারণ পানিটা প্রবাহ হয়ে চলে গিয়েছে। এই জন্য তিনি এটা বলেছেন। উনি একটা দার্শনিক কথা বলার জন্য বলেছেন, নদীটা উপলক্ষ মাত্র। দার্শনিক কথাটা কি? নদীটাকে উনি উদাহরণ হিসাবে দিয়েছেন। স্যার এটা কি টাইমের ফ্লো ডিসক্রাইব বলা হচ্ছে? আমি সুযোগ দিচ্ছি। এটা কি সময়ের কথা বলা হচ্ছে? হ্যাঁ? যে সময়ের কথা বলা হচ্ছে যে এক সময় যেটা চলে গিয়েছে সেই সময় আর ফেরত যাওয়া যাবে না। আমি মেনে নেব, উনি ঠিক সময়ের কথা বলেন না, উনি বলেন সব কিছু পরিবর্তনশীল, নদী নিজে পরিবর্তনশীল। আমি দ্বিতীয়বার যখন পা ডুবাচ্ছি, এটা সেই নদী নয়। উনি নিজেই এই কথাটা বলেছেন, বলে এই নদী সেই নদী নয়, আর এই তুমি সেই তুমি নও, তুমিও পরিবর্তন হয়েছে। এটা কার পা? তোমার আগের তুমির পা না, এটা পরের তুমির পা। তার মানে তুমিও আগের তুমি নেই, নদীও আগের নদী নেই, কাজেই সব কিছু পরিবর্তন। এটা আসলে আরেক দার্শনিকের প্রতিবাদ করতে গিয়ে উনি, সেই দার্শনিক বলতে কোনো পরিবর্তন সম্ভব না। একই সময়ের 2500 বছর আগের গ্রিক দার্শনিক পারমেনিড, ইনার নাম হলো হেরাক্লিটাস। হেরাক্লিটাস পারমেনিডের উত্তর দিতে গিয়ে বললেন যে এক নদীতে 2 বার পা ডোবানো যায় না। মুয়াজকে 3 নম্বর দেব এটার জন্যে, যে পরিবর্তনশীলতার কথাটা বলার জন্য। আমরা পরের ইতিহাসের পরের প্রশ্নটা যাই। টাঙ্গাইলে যে টাঙ্গাইল শাড়ি বোনা হয়, বিখ্যাত টাঙ্গাইল শাড়ি, তোমরা যদি সে তাঁত দেখতে যাও, বিভিন্ন রকম তাঁত আছে। তো কতগুলো তাঁত এখন মডার্নাইজ হয়েছে, সেগুলো প্যাটার্নটা, টাঙ্গাইলের শাড়ির যে প্যাটার্নটা সেটা অটোমেটিক্যালি হয়ে যায়, এবং তার জন্য তারা কিছু পাঞ্চড কার্ড ব্যবহার করে। ওটার তারা বলে জ্যাকেট তাঁত। জ্যাকেট তাঁত আসলে কথাটা জ্যাকেট না, জ্যাকার্ড। এই জিনিসটা কোথা থেকে আসলো মনে হচ্ছে কেউ বলবে না? এটার মধ্যে লক্ষ্য করার জিনিস আছে। এখানে 5 কার্ড আছে। জ্যাকেট তাঁত যদি তুমি দেখতে যাও, জ্যাকার্ড তাঁত, ওনার নাম হচ্ছে এক ভদ্রলোকের নাম, জ্যাকার্ড। ওনার পুরো নাম হচ্ছে ফ্রাঁসোয়া জ্যাকার্ড বোধহয়। ইনি 1804 সনে জোসেফ মারি জ্যাকার্ড, ফ্রেঞ্চম্যান, 1804 সনে উনি ওখানেও তাঁতকে অটোমেটাইজ করার জন্য উনি এটা করেছিলেন, প্যাটার্নটা যাতে অটোমেটিক্যালি ওঠে। কারণ এর আগে আমাদের এখানেও তাই করে, তাঁতিকে প্রত্যেকবার 2 জন লাগে। ওই টানার সুতা টানা পড়েন আছে না, একদিকে টানা সুতা আর একদিকে পড়েন, তো তুলতে হয়, হাতে হাতে তুলে সেভাবে করতে হয়। তো জ্যাকার্ড যেটা করলেন, প্যাটার্নটা অনুযায়ী কার্ডের মধ্যে ছিদ্র করলেন। একটা কার্ডে হয়তো সারি 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 অনেকগুলো ছিদ্র হতে পারে, কিন্তু সেই ছিদ্র, এখানে হয়তো একটা ছিদ্র আছে, তারপর 2-3টা পজিশনে নাই, আবার 2টা পজিশনে আছে, আবার 2টাতে নাই। এটা অ্যাকর্ডিং টু দি প্যাটার্ন, ছিদ্রটা হচ্ছে প্যাটার্ন অনুযায়ী। এখন কতগুলো সূচের মতো জিনিস আছে, সেগুলো গিয়ে কার্ডকে ধাক্কা দেয়। কার্ডকে ধাক্কা দিলে যেখানে ছিদ্র আছে সেখানে সূচ ঢুকে যায়, যেখানে ছিদ্র নাই সেখানে ঢুকতে পারে না। যেখানে সূচ ঢুকে সেখানে কিন্তু সুতাটা উঠে যায়, যেখানে সূচ ঢুকে না সেখানে সুতা ওঠে না। কাজেই অ্যাকর্ডিং টু প্যাটার্ন কিন্তু হয়ে যাচ্ছে, কার্ডকে অনুসরণ করে। পরবর্তীকালে কম্পিউটার এই কাজটাই করেছে। কম্পিউটারের প্রোগ্রামটা যখন কম্পিউটারকে দেওয়া হতো, তখন কিন্তু আমরা কার্ড দিয়ে দিতাম। এই পর্বটা তোমরা দেখোনি, কিন্তু প্রথম বাংলাদেশে যখন কম্পিউটার এসছে তখনও কিন্তু কার্ড দিয়ে সবাই কাজ করতো। পাঞ্চ কার্ড যদি কেউ দেখে থাকো এটা। এবং ইউরোপে এরও আগে, কম্পিউটার আসারও আগে 5 কার্ড দিয়ে গান বাজানো হতো, মানে মিউজিক। যে 5 কার্ড গেলে তার ভিতর দিয়ে সে মিউজিকের রিডগুলোকে কন্ট্রোল করতো 5 কার্ড দিয়ে। টাঙ্গাইল শাড়িতেও সে একই জিনিস আমরা করি, কারণ কাউকে নম্বর দেওয়া গেল না এটাতে। আমরা পরের পর্বে চলে যাই, যেটা হলো 2026 থেকে 2036।
এখানে দুটা প্রশ্ন, প্রত্যেকটাতে 10 করে। প্রথমটা হলো খাদ্য উৎপাদনের ভবিষ্যৎ, খাদ্য উৎপাদন এবং খাদ্য অভ্যাস, এই দুটো। খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বর্তমানে আমরা যে সবচেয়ে বেশি যে আমাদের যেটা হেল্প করবে সেটা হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজির মাধ্যমে আমাদের একটা মেইন ফোকাস থাকবে হচ্ছে নতুন নতুন ভ্যারাইটি উৎপন্ন করা, যেগুলো হচ্ছে আরও বেশি উচ্চ ফলনশীল। এখনও এই প্রক্রিয়াটা চলছে, কিন্তু ধীরে ধীরে আমরা আরও ডেভেলপ করতে পারি। আমরা হচ্ছে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে হচ্ছে ফসলের অন্যতম উচ্চ ডিজিজ রেসিস্ট্যান্ট ভ্যারাইটিও যেমন বানাতে পারি। অধিকাংশ এখন যেটা দেখা যায় হচ্ছে হাইব্রিড ভ্যারাইটিগুলো অনেক সময় খেতে সুস্বাদু হয় না অরিজিনাল ভ্যারাইটির মতো। আমরা একই সাথে স্বাদ মেনটেন করে পুষ্টি স্বাদ একই সাথে মেনটেন করার চেষ্টা করব। এবং খাদ্যাভ্যাস যেটা, তো খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমাদের এআই সহায়তা নিতে হবে। আমরা হচ্ছে খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য আমরা এআই ব্যবহার করতে পারি। সচেতনতা বাড়ানোর জন্য অ্যাওয়ারনেসের একটা বিষয়, এবং খাদ্যাভ্যাসের ক্ষেত্রে এআই আমাদের মনেও করিয়ে দিবে যে এই মানে যখন আমরা একটা খাওয়া চুজ করতে যাব তখন হচ্ছে এআই আমাকে সাহায্য করবে যে এই খাওয়াটা আপনার। আমার মনে হয় আমরা একটু এলোমেলো চলে যাচ্ছি। খুব স্পেসিফিক্যালি বলতে হবে যে আমরা কী স্টেপগুলো আগামী বছর নেব বা তারপরের বছর কী স্টেপ নেব, এবং 36-এ গিয়ে আমরা কী ধরনের স্টেপ নেব। না, আমরা আর্টিফিশিয়াল মিট তৈরি করার যে ব্যবস্থা, এটা আমরা করতে, এখন বর্তমান যেগুলো মিট আছে ওগুলো প্রসেস করা, তারপরে আপনার আমাদের খাবারে পৌঁছে দেওয়া অনেক অনেক সময় সাপেক্ষ, অনেক তাছাড়া আপনার প্রাণীদের জন্য অনেকটা মানে যেটা বলতে গেলে অমানবিক। সেজন্য আমরা আর্টিফিশিয়াল মিট আপনার বর্তমানে এটার রিসার্চ চলছে, আর ভবিষ্যতে অবশ্যই এটা হবে, এটা আমার আশা। অ্যান্ড দ্বিতীয়ত আপনার আমাদের খাবার উপযোগী নতুন খাবার উপযোগী মানে বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করতে পারি, যেটা আমাদের চাহিদা মিটাবে, যেমন পুষ্টির চাহিদা, আর কম খেলেই বা ধরেন পুষ্টি হতে পারে এরকম। খুব সুন্দর পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট আর স্ট্র্যাটেজি আরও হতে পারে, সেই স্ট্র্যাটেজি থেকে যদি কিছু আসে। সঞ্জীব স্যার, আমাদের ফসল ফলানোর জন্য অনেক জায়গা প্রয়োজন হয়, তো এতগুলো জায়গা মানে আমাদের সবসময় অ্যাকোয়ার করা সম্ভব হয় না। তো আমরা যদি এমন ফসল বানাতে পারি যে হাইব্রিড হয় এবং যেগুলা একই সঙ্গে প্রচুর পরিমাণে ফসল ফলাতে পারে। আমরা মাটি ব্যবহার না করে করতে পারি না? জি, আমরা মাটি না ব্যবহার করে করতে পারি। এই ক্ষেত্রে সেটি হবে আর্টিফিশিয়াল সয়েল, যেটা প্ল্যান্টস যেহেতু যেরকম তার রুটস অন্যান্য জায়গা অথবা তার হিউমাস অথবা মাটির অন্য কোনো স্তর থেকে আমরা নিয়ে তা কম্বাইন করে আমরা আর্টিফিশিয়াল সয়েল বানাতে পারি, এবং এটিকে আমরা স্তরে স্তরে লেয়ার অনুযায়ী দিতে পারি। যেহেতু এভাবে করার ফলে আমরা ফসলগুলো ফলালে তারা বেটার নিউট্রিয়েন্টস পাবে, এবং আমরা এই সয়েলকে রিউজও করতে পারি। তো এই কারণে আমরা একই জায়গায় নানান ধরনের ফসল ফলাতে পারবো। আমি আরেকবার সুযোগ দেব একটা কথা মনে রাখার জন্য, সেটা হলো যে ক্লাইমেট চেঞ্জের একটা ব্যাপার আছে, সেটা দিকে লক্ষ্য রাখতে হবে। তারপর রিনিউয়েবিলিটির একটা ব্যাপার আছে, ক্লাইমেট চেঞ্জের একটা ব্যাপার আছে। এগুলোকে অ্যাভয়েড করে আমরা কি করে করতে পারি খাদ্যের ব্যবস্থা, এটা আন্ডারগ্রাউন্ড ফার্ম বানাতে পারি। কারণ বিভিন্ন ক্লাইমেটে বিভিন্ন দুর্যোগ হতে পারে, সেগুলো মাটির উপরে হয়, কিন্তু মাটির নিচে যদি আমরা বানাই সেগুলো দুর্যোগ থেকে দূরে থাকবে। এবং হাইড্রোফোনিক্সটা হচ্ছে পানিতে শস্য উৎপাদন। সো পৃথিবীতে আমরা জানি 70%ই ওয়াটার। সো এত বেশি ওয়াটার রিসোর্স থাকতে আমরা শুধু সয়েল ব্যবহার না করি, কারণ সয়েলে যদি আমরা বারবার ফসল ফলাই সেখানে নিউট্রিয়েন্টসগুলো সরে যায়। সো সয়েল ইউজ না করে আমরা ওয়াটার ইউজ করে আমরা হচ্ছে ফসলটা ফলাতে পারি। আমরা এখানে থামি। অনেকগুলো পয়েন্ট এসছে। ক্লাইমেট চেঞ্জের দিক থেকে একটা বড় জিনিস হলো পশু এবং চাষ, নর্মাল চাষ। এই চাষ করে গ্রেইন খাওয়াইয়ে পশু পালন করে তাদের মাংস খাওয়া, এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের জন্য মারাত্মক। সেখানে আমরা আর্টিফিশিয়াল বলা হয়েছে, সেদিকে যেতে হবে। মাংসকে যদি খেতেই হয় তাহলে সেটা আইদার কোষ কালচার করে অথবা ভেজিটেবল থেকে মেট খেতে হবে। সেটাই হলো বড় পয়েন্ট আমাদের। আরেকটা হচ্ছে যে আমরা মাটি ব্যবহার না করা, সেটা ময়েস বলেছে। হাইড্রোপনিক্সে যেতে হবে, আন্ডারগ্রাউন্ডে যেতে হবে, যেখানে আর্টিফিশিয়াল আলো, আর্টিফিশিয়াল দিয়ে আমাদের করতে হবে। এই দুটাই হলো প্রধান বিষয়। আরও কতগুলো জিনিস হবে, যেমন অপচয় বন্ধ করতে হবে। খাবারের যে বিশাল অপচয় হয়, খাবারের বিভিন্ন অংশ যেন আমরা এডিবল করতে পারি, এটার ব্যবস্থা করা হবে। আরেকটা জিনিস হচ্ছে পার্সোনালাইজ করা খাবারকে। সবার জন্যে সব খাবার নয়, এটা আমাদের ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের রিকমেন্ডেশন হবে যে এর জন্য এটা, এর জন্য এটা, এর জন্য এটা। তাহলে আমরা অল্প খাবার থেকেই অনেক ওয়েস্টেজ থেকে আমরা বাঁচতে পারবো। তো এই জিনিসগুলো আসবে।
এবং এর জন্য আমরা কয়েক ভাগ করে দেব। ফয়সালকে আমরা 6 দেব, বাকি 2 তাসনিম এবং মুয়াজকে। আমাদের পরবর্তী বিষয়টা সেটা হলো অফিস কীরকম হবে। প্রচেতা, অফিস এখন বর্তমানে যেরকম দেখা যাচ্ছে যে মানে সবাই অফিসে একসাথে কাজ করছে, স্যার দেখা যাবে যে আমাদের এটা এখনই শুরু হয়ে গিয়েছে যে ওয়ার্ক ফ্রম হোম, মানে আমরা বাসার মধ্যে অনেক কাজ করতে পারছি, কিন্তু কিছু জিনিসের স্বল্পতার কারণে মানে অফিসের কাজটা আমরা করতে পারছি না। আমাদের যদি কোনো রিপোর্টস হ্যান্ড আউট করতে হয় সেটা আমাদেরকে ফিজিক্যালি অনেক সময় হ্যান্ড আউট করতে হয়, বা কিছু কাজ আছে যেটা প্র্যাকটিক্যালি করতে হয়, যেমন ল্যাবের কাজ। এটা ডেঞ্জারাস হলেও আমাদের হলো কি ল্যাবে নিজেদেরকে গিয়ে করতে হচ্ছে। তবে মানে ভবিষ্যতে যদি মানে রোবটস আর এআইটার মানে ডেভেলপমেন্টের কারণে তখন আমরা রোবটস ইউজ করে আমাদের অনেক, বিশেষ করে যেমন ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজটা আমরা রোবটদের দিয়ে করাতে পারি, কারণ এটা অনেকটা কিন্তু মুখস্থ কাজই, কিন্তু এটা রিস্কি। আর এআই ইউজ করে আমরা বিভিন্ন ডকুমেন্টসকে আমরা মানে ছোট করতে পারি, আমরা পরিশোধন করতে পারি, বা ডকুমেন্টস ফল্টি হলে সেটা আমরা যেরকম ক্যারানিয়ারা কিন্তু ডকুমেন্টস কপি করে, সেটা না করে আমরা এআইকে দিয়ে এটা করাতে পারি। আমার মনে হয় প্রায় সবই চলে এসছে। এটাই একটা ভালো ছবি একটা ফিউচার অফিসের। প্রথম কথা হলো অফিস একটা জায়গা হবে না, এটা ক্লিয়ার। এটা করোনা সময় আমরা প্রমাণ করে দিয়েছি যে এই 1.5 ঘন্টা ট্রাভেল করে গিয়ে এক জায়গায় গিয়ে অফিস করা, এটার কোনো অর্থ হয় না, এটা হবে না, আর দরকারও নেই। এখানে এফিসিয়েন্সিটা হচ্ছে বড় জিনিস। এফিসিয়েন্সি এআই খুব সুন্দরভাবেই করতে পারে। কেরানিগিরির যে কাজটা, যে হ্যান্ডেল করা জিনিস, সেটা একমাত্র অফিসে যে যাবে তার কাজ কি? সিদ্ধান্ত গ্রহণ। এআই আমাদের জন্য শুধু ওইটুকুই হয়তো কিছুদিন বাকি রাখবে, যে সিদ্ধান্ত গ্রহণ। সেই সিদ্ধান্ত আমি খেলার মাঠ থেকেও নিতে পারি। এখন কিন্তু যে গুগল ইত্যাদিতে যারা করে তারা কিন্তু একদম মানে বাড়ির থেকেও কোনো ডেস্ক নিয়ে বসে করবে তা না, তাকে সুযোগ দেওয়া হয়েছে হেসে খেলে সে কাজ করে দিতে পারলেই হলো, কাজ করে দেয়। এবং মানুষের ওয়েলবিইংটা ওরা প্রধান। মানুষকে উৎফুল্ল রাখো এবং সৃজনশীল রাখো, এতে আলটিমেটলি কিন্তু কোম্পানির লাভ। রোবটের মতো এনে ডেস্কে বসায় রাখা, এটা কোম্পানির কোনো লাভ না, এটাতে ক্ষতি। তো আমরা 10 নম্বরেই দেব প্রচেতাকে এটার জন্যে। আমাদের এই পর্ব শেষ হয়ে গেল। আমরা একদম শেষে আমাদের ছড়া দিয়ে লিমেরিক, আজকের লিমেরিক, সেটা দিয়ে শেষ করব। লিমেরিক 5 পংক্তির যে কবিতা ছড়া, বিজ্ঞানের সাথে খুব সুন্দর যায় এটা। আমরা প্রথমটি লক্ষ্য করতে হবে এবং প্রত্যেকটা লাইনের ব্যাখ্যাটা দিতে হবে। সরু কোষে বিদ্যুৎ বহে অবধার্য, কোষ থেকে কোষে যায় সিগন্যাল রাজ্য, প্রান্তে সিনাপসে গিয়ে কেমিক্যালে ঝাঁপ দিয়ে দুয়ে মিলে করে যায় চিন্তার কার্য। স্যার, এখানে মানুষের হিউম্যান ব্রেনের ইলেকট্রোকেমিক্যাল যে প্রসেস, কি ব্রেইনের ইলেকট্রোকেমিক্যাল প্রসেসটা কি? ইলেকট্রোকেমিক্যাল প্রসেস হচ্ছে আমাদের কোনো স্নায়ু যে কোষ, এখানে সরু কোষ বলা হচ্ছে, এটা হচ্ছে স্নায়ু কোষ। স্নায়ু কোষে কোনো একটা উদ্দীপনা সৃষ্টি হচ্ছে, এখন উদ্দীপনাটা কিভাবে ট্রান্সফার করবে সেটা বলছে সরু কোষে বিদ্যুৎ বহে অবধার্য। এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল যে কন্ডাক্টিভিটি, লাইক স্নায়ু কোষটি ইলেকট্রিক কন্ডাক্টিভ, সেই ইলেকট্রিক সিগন্যাল তার অ্যাক্সন থেকে একেবারে সিনাপসে যায়। সিনাপসে ইলেকট্রিক্যাল সিগন্যাল যাওয়ার পর সেখান থেকে একটা কেমিক্যাল ক্ষরণ হয়, সেই কেমিক্যালটা কোথায়? কোষ থেকে কোষে যায় সিগন্যাল রাজ্য, প্রান্তে সিনাপসে গিয়ে কেমিক্যালে ঝাঁপ দিয়ে সিনাপসে মানে কেমিক্যালটা ক্ষরণ হয়, সিনাপস থেকে পরের কোষের অ্যাক্সনে যায়। এইভাবে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে এইভাবে সিগন্যাল যেতে থাকে এবং এইভাবেই আমাদের পুরো শরীরে প্রভাবিত হয়। ইলেকট্রোকেমিক্যাল সিগন্যাল যেটা স্নায়ু সিগন্যাল, তার স্পিডের উপর কি এফেক্ট হয়? এখানে ইলেকট্রিসিটিটা যখন ইলেকট্রিসিটি তো খুব দ্রুত চলে, তো যখন অ্যাক্সন থেকে সিনাপসে যায় তখন খুব দ্রুত চলে, কিন্তু সিনাপস থেকে যখন কেমিক্যালটা ক্ষরণ হয় তখন কেমিক্যালটা পরে অ্যাক্সনে যেতে সেখানে একটু ডিলে হয়। এই ডিলেটার জন্য আর কি আমাদের মাঝে মাঝে যে মোটর যে ফাংশনগুলো এগুলো একটু ডিলে হয়, না হলে আমাদের একেবারে লাইটনিং স্পিডে। চমৎকার বলেছে পুয়াচ, প্রত্যেকটা কথা আছে এবং শেষের কথাটাও ঠিক, যে আমি এটা আনতে চেয়েছিলাম, এটা কবিতায় নাই অবশ্য, যে ডিলে হয়। এবং আমরা বুঝি যে একটা চিমটা কাটলে চিমটা কাটার বেশ খানিকক্ষণ পরে আমরা টের পাই যে চিমটাটা আসছে। পিঁপড়া যদি পায়ে কামড় দেয় এটা বুঝতে আমাদের বেশ লাগে, এটা যদি বিদ্যুৎ হতো লাগতো না, কেমিক্যাল হওয়ার কারণে ডিলেটা হয়। তো আমরা এখানে মহেশকে 10 নম্বরই দেব। দ্বিতীয় লিমেরিকে চলে যাই, মনোযোগ দিয়ে শুনতে হবে, তারপর শুনে উত্তর দিতে হবে। আলো ধরতে সবুজ বাহার, সেই আলো থাকে সবার মাঝার, CO2 আর পানি কাজটি করে জানি,
ব্যাস তৈরি চিনি সবার খাবার। সঞ্জিম বলবে। স্যার এখানে মূলত ফটোসিনথেসিস প্রসেসটা বোঝানো হয়েছে। সবুজ বলতে এখানে গ্রিন মানে সবুজ কালারের পিগমেন্ট বোঝানো হয়েছে যেগুলো ক্লোরোফিলে থাকে এবং এগুলা সানলাইটটাকে ক্যাপচার করে এবং সেটার ফোটনগুলোকে ইউজ করে তার ইনঅর্গানিক ফসফেটকে ইউজ করে তা সাইকেল করে এবং এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে যেরকম NAD, pH এবং এগুলো এগুলো কবিতাতে নাই, কবিতাটা বলো। যে এগুলা CO2 আর পানি কাজটি করে জানি। যে এগুলো হাওয়া থেকে তা কার্বন ডাইঅক্সাইড নেয় এবং তার রুটস থেকে তার পানিটা নেয় এবং এই দুইটা মিলিত করে সে তার গ্লুকোজ প্রডিউস করে এবং এটা তার মানে খাবার হিসেবে ইউজ করে এবং এখান থেকে সে এনার্জি পায়। অত সঠিক, সঠিক। এখানে আলো ধরতে সবুজ বাহার কথাটার মানে কি? সবুজ বাহার বলতে এখানে ওই সবুজ কালারের পিগমেন্টস বোঝানো হয়েছে যেগুলো ক্লোরোফিলে থাকে এবং এই পিগমেন্টসগুলাই সানলাইটটাকে ক্যাপচার করে এবং তা থেকে রাইট রাইট, উত্তর সঠিক, একদম সঠিক। 10 নম্বর পাবে এটার জন্য, সঞ্জীব পাবে। তো আমাদের পুরো অনুষ্ঠানটাই শেষ হয়ে গেল। আমরা কার্ডটা দেখি কি অবস্থা দাঁড়িয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন বেশ ভালো করেছে, তাদেরকে হয়তো আমরা আগামী অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানাতে পারবো। নতুন কিছু প্রতিযোগীর সাথেও সেখানে আমাদের দেখা হবে। যারা অনুষ্ঠানটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানাই।